আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে এই বলটা মানে আমাদের প্রশ্নে মেনশন করা যে বল 640 নিউটন বল প্রতিরোধ করে, এখন পেরেক বল প্রতিরোধ করছে, এটা বলতে কি বোঝায়? মানে দেয়ালটা পেরেকের উপর এই বলটা প্রয়োগ করছে 640 নিউটন বল। এখন দেয়াল তো এমনি এমনি এর উপর 640 নিউটন বল প্রয়োগ করবে না। দেয়াল কেন এর উপর 640 নিউটন বল প্রয়োগ করছে? কারণ পেরেকটা দেয়ালের উপর 640 নিউটন বলই প্রয়োগ করছে। এটা হচ্ছে নিউটনের থার্ড ল, এখানে মেনটেন হয়েছে। বুঝছো? অর্থাৎ এখানে হাতুড়ি দ্বারা পেরেককে আঘাত করা হয়েছে, পেরেকটা দেয়ালের উপর 640 নিউটন বল প্রয়োগ করছে, এবং দেয়াল উল্টো ভাবে নিউটনের তৃতীয় সূত্র মেনে আবার পেরেকের উপর 640 নিউটন বল উল্টো দিকে প্রয়োগ করছে। এটা বুঝছো? বুঝছি। তাহলে এখানে পেরেকের যে একটা সরণ হয়েছে, মানে পেরেকটা ঢুকে গেছে 0.025 মিটার, এটা মূলত কোন বলের কারণে ঢুকে গেছে বলতো? পেরেকটা দেয়ালের ভিতর কি এই দেয়ালের প্রতিরোধ বলের কারণে ঢুকছে, নাকি পেরেকের দেয়ালের উপর প্রযুক্ত 640 নিউটন বলের জন্য ঢুকছে? এটা হচ্ছে পেরেকের নিজস্ব বলের জন্য সে দেয়ালের ভিতরে প্রবেশ করছে কিন্তু। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে পেরেক দেয়ালের উপর এইদিকে 640 নিউটন বল প্রয়োগ করছে, দেয়াল নিউটনের থার্ড ল অনুযায়ী, মানে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে, এটা মেনে আবার পেরেকের উপর উল্টো দিকে 640 নিউটন বল প্রয়োগ করছে। কিন্তু পেরেকটা মেইনলি দেয়ালের ভিতরে ঢুকছে এই 640 নিউটন বলের কারণে। তাহলে এখানে বলের ডিরেকশন হচ্ছে এইদিকে, পেরেকটা ঢুকছেও এই দিকে, অর্থাৎ পেরেকের সরণ এবং পেরেকের প্রযুক্ত বল একই দিকে। তো এখানে থিটা কত? এটা হচ্ছে 0 ডিগ্রি। ওই জন্য এখানে কস 0 ডিগ্রি লিখিনি আর কি। বুঝছো? আচ্ছা, বুঝছি। তাহলে এই কনসেপ্টটা ভালোভাবে মাথায় রাখতে হবে। এই যে পেরেক এবং হাতুড়ির ম্যাথ গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা সামনে আরো আসবে। আচ্ছা, এই যে এখানে গতিশক্তি এবং এই ভরবেগ দেয়া আছে, এটা করবা। এর তো ডিরেক্ট সূত্র আমরা দেখলাম। আর এই যে এর পরবর্তী ম্যাথটা একটু ইন্টারেস্টিং। একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান, তাহলে কার গতিশক্তি বেশি হবে? আচ্ছা, এটা আমাদের এমনিতে মানে থিওরিটিক্যালি বোঝা একটু টাফ আর কি। এটা আমাদের ম্যাথ করেই এটা দেখতে হয়। আচ্ছা, তো এইখানে একটা ছোট বস্তু যার ভর হচ্ছে m1, আর একটা বড় বস্তু যার ভর হচ্ছে m2। তাহলে এখানে অবশ্যই আমরা এখানে ধরে নিব যে m2 ইজ গ্রেটার দেন m1। আচ্ছা, এখন তুমি বলো যে প্রশ্নে বলছে ভরবেগ সমান, তাহলে কার বেগ বেশি বলো তো? বলো। M1। হ্যাঁ, এটা m1 এর বেগ অবশ্যই বেশি হইতে হবে, ভরবেগ সমান হইতে হবে। অতএব v1 ইজ গ্রেটার দেন v2 হতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে v1, এটা হচ্ছে v2। তাহলে আমরা এখান থেকে এই দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন পাইলাম, ভরের মধ্যে এবং বেগের মধ্যে। ওকে, তাহলে এখানে আমাদের গতিশক্তিটা দেখতে হবে।
আচ্ছা, এটা একটু থিওরিটিক্যালি একটু আমরা বুঝি, তারপর এটা ম্যাথমেটিক্যালিও এখন দেখবো। এখানে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওকে, এখন যা বলবো একটু শোনো। এখানে এখানে গতিশক্তি আমাদের দুইটা জিনিসের উপর নির্ভরশীল। একটা হচ্ছে ভরের সাথে শুধু সমানুপাতিক, কিন্তু বেগের সাথে কি বর্গের সমানুপাতিক। তাহলে কোনটা চেঞ্জ হলে এই গতিশক্তি বেশি প্রভাবিত হবে বলো তো? মানে ভর নাকি বেগের? এখানে এই গতিশক্তির উপর কোনটার প্রভাব বেশি? বেগ। হ্যাঁ, এখানে অবশ্যই গতিশক্তির উপর বেগের প্রভাব বেশি, কারণ এটা হচ্ছে বর্গের সমানুপাতিক হারে চেঞ্জ হবে। মানে বেগ যদি 2 গুণ বাড়ে তাহলে এখানে গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ হবে। কিন্তু ভর যদি এখানে 2 গুণ হয় তাহলে এই গতিশক্তি কেবল 2 গুণই হবে। এটা আশা করি বুঝছো। তাহলে আমরা এই কনসেপ্ট থেকে কি বলতে পারি? যার বেগ বেশি তার তার গতিশক্তি বেশি। এটা বুঝছো? কারণ এটা এটা হচ্ছে আমাদের গতিশক্তি বেগের উপরে বেশি ডিপেন্ডেন্ট। অথবা এটা বলা যায় যে বেগের পরিবর্তনে গতিশক্তি আরো বেশি পরিবর্তন হয় ভরের পরিবর্তনের তুলনায়। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তো আমরা এটা একটু ম্যাথমেটিক্যালি দেখি এটা হয় কিনা। তাহলে আমরা এখান থেকে কে 1 এখান থেকে কি লিখতে পারবো? হাফ m1 v1 স্কোয়ার কে 2 আমরা এটা লিখতে পারবো। ওকে, কিন্তু আমাদের এখানে প্রশ্ন মতে কি বলছে? এইখানে আমাদের প্রশ্ন মতে বলছে প্রথমটার ভরবেগ এবং দ্বিতীয়টার ভরবেগ সমান। তাহলে প্রথমটার ভরবেগ হচ্ছে m1 v1, এখানে দ্বিতীয়টার ভরবেগ হচ্ছে m2 v2, এই দুইটার সমান। আচ্ছা, এখন আমরা এখানে দুই দিকে একটু হাফ নিয়ে আসি। m1 v1 হাফ m2 v2, এই দুইটা তো সমানই হবে। এই দুইটা সমান হবে না? যেহেতু m1 v1 সমান, তো এই দুইটার সাথে হাফ গুণ করলে তো সেম জিনিসই হচ্ছে। এখন এখানে খেয়াল করো, হুম। আমি যদি এখানে হাফ m1 v1 আছে, এইখানে হাফ m2 v2 আছে, তো এই দুইটাকে এখন আমি গতিশক্তির সূত্র লেখার জন্য এখন এখানে কত গুণ করতে হবে? v1, আর এখানে গুণ করতে হবে v2, তাহলে এটা হয়ে যাবে হাফ m1 v1 স্কোয়ার, এটা হয়ে যাবে হাফ m2 v2 স্কোয়ার। আচ্ছা, এখন একটা জিনিস বলো, এই যে ব্র্যাকেটের ভিতরের দুইটা জিনিস কিন্তু সেম, আর ব্র্যাকেটের বাইরে যে v1 v2 আছে, এখানে কে বড়? v1 বড় নাকি v2 বড়? অবশ্যই v1 বড়, আমরা তো এটা দেখছিলাম। তাহলে দুইটা সেম জিনিসের সাথে আমরা যদি দুইটা ভিন্ন জিনিস গুণ করি, তাহলে কে বড় হবে? যার সাথে আমরা বড় জিনিসটা গুণ করবো। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। মানে এটা দুইটাই ছিল 10, তো আমরা একবার এখানে গুণ করছি ধরো 5, আর একবার গুণ করছি 3, তাহলে অবশ্যই এটা আমাদের বড় হবে, এইটা। তো এইখানে বাম দিকেরটা কি? এটা হচ্ছে হাফ m1 v1 স্কোয়ার, অর্থাৎ কে 1। আর এটা কি? এটা হচ্ছে কে 2। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? কে 1 বড়, অর্থাৎ হালকা বস্তুটার এই গতিশক্তি বেশি হবে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট।
আচ্ছা আচ্ছা কালকে আমরা স্প্রিং সম্পর্কে পড়ছিলাম, তো এর দুই তিনটা ম্যাথ আছে, এখানে খেয়াল করো। স্প্রিং এর সম্প্রসারণ অথবা সংকোচনে কৃত কাজের সূত্র কি ছিল? বলো। এগুলো মনে নাই? হাফ কে হাফ কে এক্স স্কয়ার আবার বলো। হাফ কে এক্স স্কয়ার। হ্যাঁ। আচ্ছা, তো এটাতে বলছে একটা স্প্রিং কে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বলের এখানে প্রয়োজন হয়। স্প্রিংটিকে 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজের পরিমাণ কত হবে? আচ্ছা, এটা বলো দেখি এই ম্যাথটা আমরা কিভাবে করবো। খুবই সহজ, বলো। আচ্ছা, ফিজিক্সের ম্যাথ করার ক্ষেত্রে এইটা একটা প্রসেস সবসময় ফলো করবে। এখানে হচ্ছে যে আমাদের যেটা ফাইনাল অ্যান্সার আমাদের বলছে যে এখানে কৃত কাজের পরিমাণ কত। তো এই কৃত কাজের সূত্রটা প্রথমে মনে করবা, এটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তো ফাইনাল অ্যান্সারে আমাদের বলছে যে 8 সেন্টিমিটার প্রসারিত করতে, তো এক্স এর মান দেওয়া। তাহলে আমাদের এখানে এখানে কি দরকার? দরকার হচ্ছে কে। তো এই প্রশ্ন থেকে আমরা কে কিভাবে বের করবো? বলো, সহজ তো। এখানে আছে শুরুতে, আমরা কালকে এগুলা দেখছিলাম, কিন্তু এফ সমান হচ্ছে কে। তো এখন এখানে দুইটা এক্স দেওয়া, তো এই এই স্বাভাবিক অবস্থা থেকে এই 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বলের প্রয়োজন হয়। তাহলে 30 কে এখানে প্রথম ক্ষেত্রে এক্স হচ্ছে 0.1 মিটার, তাহলে কে হবে 300 নিউটন পার মিটার। আর কে একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য স্প্রিং ধ্রুবক সবসময় ফিক্সড। তাহলে এই কেটাই আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো, কারণ স্প্রিংটা সেম আছে। তাহলে কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এই ম্যাথ চ্যাপ্টার 5-এও আসতে পারে, চ্যাপ্টার 8-এও আসতে পারে কিন্তু, কারণ এই স্প্রিং এর টপিকটা চ্যাপ্টার 5-এও আছে, চ্যাপ্টার 8-এও আছে। তাহলে 8 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 0.96 জুল। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপরে বলছে যে একটি বন্দুকের স্প্রিং ধ্রুবকের মান, অর্থাৎ কে এর মান দেওয়া। স্প্রিংটিকে এত কেজি ভরের বল দিয়ে এত মিটার প্রসারিত করা হলো, স্প্রিংটির স্থিতি শক্তি কত হলো? এটা বলো তো দেখি, এটার শক্তি কত হবে, বলো। এটা তো হাফ কে এক্স স্কয়ার। হ্যাঁ, এগুলা কিন্তু বারবার বলা হয়েছে যে একটা বস্তুকে, মানে একটা বস্তুর উপর যে পরিমাণ কাজ করা হয় ওই কাজটা বস্তুর মধ্যে বিভব শক্তি, অথবা এটা আরেকটা নাম হচ্ছে
স্থিতিশক্তি হিসেবে জমা হয়, তাহলে এখানে স্প্রিংটিকে প্রসারিত করতে যে পরিমাণ কাজ হবে ওইটাই হবে তার সঞ্চিত স্থিতিশক্তি। তাহলে এখানে তার যেটা শক্তি, এটা হচ্ছে মূলত তার কাজটাই, অর্থাৎ হাফ এ এক্স স্কোয়ার। তাহলে এটা 0.576 এত জুল। আচ্ছা, এখন এইটা আছে হচ্ছে আমাদের একটা বন্দুকের মধ্যে। বন্দুক কিভাবে রাখো? আচ্ছা, এখন এটা ধরো যে এটা একটা বন্দুক, এই বন্দুকের মধ্যে বুলেট গুলা কিন্তু থাকে এই জায়গাতে। এটা একটা বুলেট। তো এখন এই যে এই বন্দুকের যেটা নল থাকে আর কি, নল না, এটাকে বলে ট্রিগার আর কি, মানে যেটা চাপলে গুলি বের হয়ে যায়, ওইটাকে বলে হচ্ছে বন্দুকের ট্রিগার। এই যে এখানে দেয়া আছে, তো আমাদের এখানে ট্রিগার থেকে মেইনলি এই জায়গাতে। এখন এইখানে ট্রিগারটা প্রেস করলে এখানে গুলিটা এখানে বের হয়ে যাবে। আর এই জায়গাতে আছে আমাদের মেইনলি স্প্রিংটা। এটা আমরা ধরলাম যে এটা বুলেটের সাথে অ্যাটাচড। তাহলে এই স্প্রিং এর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত আছে, যখন বুলেটটা বের হয়ে যাবে তখন এখানে কি কি ঘটবে বলো তো? কালকে কিন্তু আমি এই যে একটা প্লেনের এক্সাম্পল দিয়ে এটা বুঝাইছিলাম, মানে আমাদের খেলনা গাড়িতে যেগুলো স্প্রিং থাকে ওইখানে কি হয়। তো এই স্প্রিং এর মধ্যে যে পরিমাণ সঞ্চিত শক্তি থাকবে, এইটা এই বুলেটের মধ্যে গতিশক্তি হিসেবে ট্রান্সফার হয়ে যাবে, ফলে আমাদের খেলনা গাড়ি যেভাবে চলে এখানে বুলেটটাও ঠিক সেম ভাবেই চলবে, বা এখানে বুলেটটা বের হয়ে যাবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এইখানে আহ আমরা এখানে কি লিখতে পারবো যে বুলেটের গতিশক্তি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এই বুলেটের গতিশক্তি সমান হচ্ছে স্প্রিং এর স্প্রিং এর গতিশক্তি। তাহলে স্প্রিং এর এই গতিশক্তি তো এটা 0.576, আর বুলেটের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখানে তো আচ্ছা বল এত এখানে একটা বল ছিল, এখানে মেইনলি বুলেট নাই, এই যে আমাদের খেলনা পিস্তলের মধ্যে যেগুলো ছোট ছোট বল থাকে এইগুলা, তাহলে মেইনলি ওইটার গতিবেগ এখানে বের করতে হবে। তাহলে এখানে সবকিছু এখানে দেয়া আছে, আমরা এখান থেকে যদি ভি বের করি, এম কত 0.015, এটা হচ্ছে 8.76। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে আচ্ছা একটু দাঁড়াও 1 মিনিট।
আচ্ছা, এখন এইখানে আমাদের যেটা বলছে যে রায়হান এত কেজি ভরের একটি গাড়ি নিয়ে এত ঢাল বিশিষ্ট পাহাড়, এই যে আনত তলের এগুলো কিন্তু দেখে আসতে বলছিলাম, তো এখন এগুলোর ম্যাথ শুরু হবে। আজকে আমরা কয়েকটা ম্যাথ এই টপিকের করবো, এরপরে আরো ম্যাথ আসবে সামনে। ওকে, তো রায়হান এত কেজি। আচ্ছা, এখানে ঢাল বলতে এখানে কি বোঝায়? আমরা জানি ঢাল সমান হচ্ছে টেন থিটা, এইখানে টেন থিটার মান দাও 1/50। ওকে, তাহলে এইখানে থিটা সমান কি হবে? এটা কত আসে? টেন ইনভার্স, যদিও অনেক এটা ছোট মান আসবে একটা, 1.14 ডিগ্রি। এখন এইখানে ঢাল হচ্ছে, এই যে এটা যদি একটা আনত তল হয়, তাহলে এই তলের এই কোণটা হচ্ছে এটা বা তার ঢাল। ওকে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে উঠছে, তাহলে এইখান থেকে একটা গাড়ি নিয়ে এইখানে উঠছে ভি বেগে, যেটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে 5/18 ইন্টু 40। তাহলে এইখান থেকে আমাদের ভি এর মান এটা আসে ভি 40, এখানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিলে আসবে 1111 মিটার পার সেকেন্ড। আচ্ছা, পাহাড়ের গায়ের সাথে গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক দেয়া এবং রায়হানের ভর দেয়া 50 কেজি, তাহলে এখানে গাড়ির ভর হচ্ছে 950, রায়হানের ভর 50, তাহলে এখানে টোটাল ভর হচ্ছে 1000। রায়হানের উপর প্রযুক্ত অভিলম্ব প্রতিক্রিয়া বল কত হবে? এখন এইটা পারার জন্য আমাদের অবশ্যই আনত তল ক্লিয়ার থাকতে হবে, এবং অবশ্যই অবশ্যই ভেক্টর তো ক্লিয়ার থাকতেই হবে, মাস্ট। এই জন্য এগুলো দেখে আসতে বলছিলাম, এখন কতটুকু দেখে আসছো তুমি জানো। আচ্ছা, আমরা একটা তল নেই। ওকে, তাহলে এই তলের এই কোণটা আমাদের জানা, আর একটা বস্তু এই তলের উপর দিয়ে গতিশীল ভি বেগে, এটাও আমাদের জানা। আচ্ছা, তাহলে এই বস্তুর ভর যদি এম হয়, এখানে বস্তুর ভর হচ্ছে এম, তাহলে এই বরাবর কে কাজ করবে? এম জি। আর আমরা এটা ভালোভাবে এটা পড়ছিলাম, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও হবে থিটা। ওকে, তাহলে এম জি এর এইখানে দুইটা উপাংশ পাওয়া যাবে। একটা হচ্ছে এম জি, যার সাথে এখানে থিটা কোণে আছে, ওই বরাবর কি হবে বলতো? এম জি কস থিটা। cos theta, আর ওই দিকের সাথে লম্ব বরাবর এটা আসবে নিচের দিকে, এম জি সাইন থিটা। আচ্ছা, এখন এম জি সাইন থিটা কি এখানে লম্ব বরাবর এই দিকে যাইতে পারতো না? মানে এম জি সাইন থিটা এই দিকেও তো হইতে পারতো। এটা আমরা কিন্তু ভেক্টরে অনেকবার করছিলাম, যে আমাদের এখানে মেইন ভেক্টর হচ্ছে এম জি, আর এটাকে যে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করব, মেইন ভেক্টরটা অবশ্যই লম্ব উপাংশের মধ্যেই থাকতে হবে, মানে দুইটা লম্ব উপাংশের ভিতরে থাকতে হবে। তো এম জি সাইন থিটাকে আমরা যদি এই যে ঊর্ধ্বমুখী করে দেই, তাহলে দুইটা লম্ব উপাংশের বাইরে কিন্তু এম জি পড়ে যায়।
তো এই জন্য এখানে এমজি সাইন থিটা ঊর্ধ্বমুখী দিকে হবে না। ওকে। আচ্ছা। আচ্ছা, আমি এখান থেকে ভিটা এখান থেকে সরাই দেই। আর এটার যে অবিলম্ব প্রতিক্রিয়া বের করতে বলছে, এইখানে মেইনলি অবিলম্ব প্রতিক্রিয়া কোনটা বলো তো? প্রতিক্রিয়া বল এখানে কোনটা? এখানে হচ্ছে যে আর, যেটা এই তল থেকে লম্ব বরাবর উপরের দিকে কাজ করবে। আমাদের তলের প্রতিক্রিয়া বল এটা সবসময় তল থেকে লম্বভাবে উপরের দিকে কাজ করে, এটা আমরা জানি। ওকে। তাহলে এখানে মেইনলি আমাদের আর এর মানটাই বের করতে হবে। আচ্ছা, তো এটার যদি আমরা পুরোপুরি এখানে চিত্র আঁকাই, তো এটার ঘর্ষণ গুণাঙ্ক, এই ঘর্ষণ গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা বলে এটা মনে না, এটা হচ্ছে মিউ কে দ্বারা। তো এখানে মিউ নামটাই কে মনে নেই। হচ্ছে 0.3, আর ঘর্ষণ বল এফ কে এটা সমান কি? এটা সমান কি? মিউ কে ইন্টু এটা হচ্ছে আর, এফ কে সমান মিউ কে আর। আর। ওকে। তো আচ্ছা, তাহলে এখানে আর মানে হচ্ছে এম জি কস থিটা। তো এখন আমাদের ক নম্বরের প্রশ্নে এত কিছু লাগবে না, আমাদের বের করতে বলছে এখানে। আচ্ছা, এই বস্তুটার বেগ হচ্ছে কিন্তু ঊর্ধ্বমুখী, তাহলে এফ কে কোন দিকে কাজ করবে বলো? এটা তো পারা আছে। আরেকবার বলো। না না, আরেকবার বলো। এর বেগ হচ্ছে ঊর্ধ্বমুখী, এখানে প্রশ্নে বলছে না যে এটা এত বেগে উপরের দিকে উঠছে, তাহলে এখানে এফ কে অর্থাৎ ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এর বিপরীত দিকে। হ্যাঁ, তাহলে এটার বেগ যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে ঘর্ষণ বল কাজ করবে এখানে নিচের দিকে, অর্থাৎ আমাদের ঘর্ষণ বলের দিক হবে নিচের দিকে, এটা হচ্ছে এফ কে। আচ্ছা। এখন এই বস্তুটা তো আর এমনি এমনি উপরের দিকে তো উম, যাইতেছে না, এর উপর তো একটা বল অবশ্যই ক্রিয়াশীল। যে যে বলের কথা এখানে প্রশ্নে যদিও বলা নাই, বাট এই বস্তুটা তো এমনি এমনি যাবে না, এর উপর অবশ্যই একটা বল ক্রিয়াশীল। তাহলে এটার বেগের দিক যদি ঊর্ধ্বমুখী হয়, তাহলে এর এই এই গাড়িটার উপর প্রযুক্ত বলের ডিরেকশন কোন দিকে হবে? এটা হবে ঊর্ধ্বমুখী হবে। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো আমরা নিউটনের বলবিদ্যায় তো এইখান থেকে সমীকরণ লিখছিলাম, এই ওই সমীকরণ গুলো বলতে পারবা যে এক্স অক্ষ বরাবর কি হবে আর ওয়াই অক্ষ বরাবর কি হবে? হ্যাঁ, আচ্ছা, পাবো। বলো দেখি। ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ। আচ্ছা, ওয়াই অক্ষটাই বলো দেখি। এটা হবে আর মাইনাস এম জি কস থিটা ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা হচ্ছে আর মাইনাস এম জি কস থিটা ইজ ইকুয়াল টু 0, অথবা আমরা এখান থেকে বলতে পারি আর সমান এম জি কস থিটা। আচ্ছা, এটার এই ব্যাখ্যা তো আমরা নিউটনের বলবিদ্যায় অনেকবারই বলছি, কারণ এটার তলের থেকে লম্ব বরাবর অর্থাৎ ওয়াই অক্ষের ডিরেকশনে এর কোনো সরণ নাই, যেহেতু সরণ নাই বা কোনো ধরনের মুভমেন্ট নাই, তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর সকল বলের লব্ধি হচ্ছে শূন্য। তো ওয়াই অক্ষ বরাবর দুইটা বল ক্রিয়াশীল, একটা হচ্ছে আর, একটা এম জি কস থিটা, দুইটা ডিরেকশন 180 ডিগ্রিতে অর্থাৎ পরস্পর বিপরীত, তাহলে এদের লব্ধি কি হবে?
বল দুইটার বিয়োগফলের সমান। ওকে, আচ্ছা, আর এক্স অক্ষ বরাবর? এটা হচ্ছে এফ মাইনাস এম জি সাইন থিটা প্লাস এফ কে। না, হয় না। ফার্স্ট ব্র্যাকেট হবে এম জি সাইন থিটা প্লাস এফ। হ্যাঁ, এটা সমান হবে 0। তাহলে এগুলা পারতে হবে অবশ্যই। এগুলো কিন্তু এই চ্যাপ্টারে বেশ কয়েক জায়গায় লাগবে। ওকে, এখন এখানে ক নম্বরে এখানে কি বের করতে বলছে? এখানে আমাদের মেইনলি ক নম্বরে বের করতে বলছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। তো এইখানে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বল বলতে মেইনলি আর কে প্রকাশ করে, এটা সবসময় এটা মাথায় রাখতে হবে যে এইখানে প্রতিক্রিয়া বল বলতে আর, মানে এই তলের প্রতিক্রিয়া বল আর কি, তার আর সমান কি mg cos থিটা। এম কত? এম হচ্ছে এখানে টোটাল ভর কিন্তু। আচ্ছা, এখানে শুধুমাত্র রায়হানের উপর বলছে, কিন্তু এখানে গাড়ির উপর বলেনি, তাহলে রায়হানের ভর হচ্ছে 50। তাহলে আমাদের গ নম্বরের অ্যান্সার হবে কিন্তু এখানে এম এর জায়গায় 50 লিখতে হবে, কারণ এখানে শুধু রায়হানের উপর বলছে। আর কস, আর এখানে থিটা হচ্ছে 1.14। তাহলে 59.8, এটা আসবে 489.902 এত। এটা কি বল যেহেতু নিউটন। ওকে, এখন বলছে গাড়িটির ক্ষমতা হর্স পাওয়ারে পরিমাপ করা যাবে কিনা। আচ্ছা, তাহলে এখন আমাদের গাড়ির ক্ষমতা বের করতে বলছে। ওকে, তো গাড়ির যে উম, গাড়ির যে ক্ষমতা, আমরা ওই দিন একটা সূত্র শিখছিলাম, পি সমান এফ ভি, এটা মনে আছে? মনে নাই? পি সমান এফ ভি, আমরা ওই দিন পড়ছিলাম তো। না। আচ্ছা, এটা দেখে নিও, এটা স্লাইডের মধ্যে আছে। এটা হচ্ছে পি সমান এমজি, পি সমান ডাব্লিউ বাই টি, তারপর হচ্ছে এই ডাব্লিউ এর জায়গায় এফ এস লেখা যায় এফ, তারপরে এস ডিভাইড বাই টি সমান হচ্ছে ভি, তাহলে পি সমান হবে এফ ভি। এটা আমি লিখে দিছিলাম, এটা স্লাইডের মধ্যে আছে, দেখে নিও। ওকে, তো এখন এখানে আচ্ছা। ভি তো দেয়া, এই 40 মানে আছে, দাঁড়াও, এটা আমি, তোমার এটা মনে নাই পি সমান এফ ভি? এটা কই থেকে আসছে? এইটা আসছে এখান থেকে। এই যে পি সমান কি ডাব্লিউ ডিভাইড বাই টি, এই সূত্রটা তো মনে আছে। আবার ডাব্লিউ সমান কি এফ এস, এখানে এফ, আর সমবেগের সূত্র কি? এই সমবেগের সূত্র হচ্ছে এস সমান ভিটি, তাহলে ভি সমান কি হবে এস ডিভাইড বাই টি, তাহলে এস ডিভাইড বাই টি এর জায়গায় লেখা যায় ভি। ওকে, হুম। তাহলে আমাদের এই জায়গা থেকে পি সমান এফ বি সূত্রটা আসে। তো এখন এখানে ভি তো দেওয়া, এই গাড়ির বেগ তো দেওয়াই 40 কিলোমিটার পার আওয়ার। আর এখন আমাদের এখানে কি দরকার? গাড়ির উপর প্রযুক্ত বল। তাহলে এখানে গাড়ির উপর প্রযুক্ত বল কোনটা? এই যে এফ, আমি যেটা এখানে বললাম যে প্রশ্নে যদিও বলা নাই যে এখানে গাড়ির উপর কোনো বল প্রযুক্ত আছে, কিন্তু এখানে গাড়িটা তো এমনি এমনি উঠবে না, এখানে গাড়ির উপর অবশ্যই কোনো বল কাজ করতেছে। তাহলে এই বল সমান কি? এই বল সমান হচ্ছে এই যে এটা। তাহলে এখানে এফ সমান কি হবে? mg সাইন থিটা প্লাস এফ কে, আর এই ইন্টু ভি, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর এফ কে সমান আবার কি? এফ কে সমান হচ্ছে মিউ কে ইন্টু আর, আর এইখানে ভি। তাহলে এখন আমাদের গাড়ির উপরে কিন্তু বের করতে বলছে। তো যখন গাড়ির উপরে বের করতে বলবে, তখন এখানে ভর আসবে কার? এখানে
এখন দেখো, যখন আমাদের গাড়ির উপর প্রতিক্রিয়া বল বের করতে বলবে, এখানে গাড়ির ভিতর তো রায়হানও আছে, তখন কিন্তু অবশ্যই রায়হানের ভরটা এখানে কাউন্টে নিয়ে আসতে হবে, কারণ এখানে গাড়ির মধ্যে কিন্তু রায়হানও আছে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন এই যে এম জি সাইন থিটার ক্ষেত্রে এম, এম কত হবে? 1000। এম কিন্তু হবে এখানে 1000। আচ্ছা, এই যে দেখো এখানে কিন্তু একটা জিনিস ভুল হয়ে যাবে, তুমি যদি এই প্রশ্নে মানে তো খ নম্বরে যেটা আর এর মানের জায়গায় যদি এখানে ক নম্বরে আর এর মান বসায় দাও, তাহলে ম্যাথ কিন্তু ভুল হবে। কারণ আমাদের খ নম্বরে পুরো গাড়ির ক্ষেত্রে হিসাব হচ্ছে। তো আমরা কিন্তু এই ক নম্বরে আর বের করছিলাম শুধুমাত্র রায়হানের ক্ষেত্রে। তো এই এই আর আর এই আর কি সেম হবে? এটা সেম হবে না। আচ্ছা ধরো আমি এটাকে আর ড্যাশ দ্বারা লিখি। এটা বুঝছো? তাহলে এখানে আর ড্যাশ কি হবে? এটা হবে, এই আর হবে এম, এম জি কস থিটা, যে এখানে এই এম হচ্ছে টোটাল ভর 1000। এটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 1000 × 9.8 × এখানে থিটার মান হচ্ছে 1.14, প্লাস মিউ কে হচ্ছে 0.3। আর মানে কি এম জি কস থিটা, বাট এই ক্ষেত্রে এম হবে টোটাল ভর 1000 9.8 কস 1.14, এইটা ইন্টু ভি কত? ভি হচ্ছে 11.11। আচ্ছা, তাহলে এটা পুরোটা কাউন্ট করলে 1000 × 9.8 × sin 1.14 প্লাস 0.3 × 1000 ইন্টু ভি দিলে এটার অ্যান্সার আসে 34,823.11। এটার অ্যান্সার আসছে ওয়াটে। তো এখন এটাকে যদি আমরা হর্স পাওয়ারে নিতে চাই, এখানে যে কি কি করা লাগবে বলো? এটা মনে না? 740 দ্বারা ভাগ। হ্যাঁ, এটা 746 দ্বারা ভাগ। তাহলে 746 দ্বারা আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে এটা হবে 46.67 হর্স পাওয়ার। ওকে, এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং আছে, এবং এগুলো কিন্তু বোর্ডেও এগুলো চলে আসে, কারণ এগুলো খুব বেশি কঠিন ম্যাথ না, সহজ একদম।